ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা কঠিনের তাপীয় প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যে কোনো কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিই, সেই তাপ কিন্তু তার দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল এবং আয়তন তিন ধরনেরই প্রসারণ ঘটাতে সক্ষম। আমরা দেখি ব্রিজের যে জয়েন্টগুলো থাকে, সেই দুটো জয়েন্টের মাঝে কিছুটা ফাঁক রাখা হয়। দেখো ছবিতে, প্রথম ছবিটা। কেন ফাঁকটা রাখা হয়? যাতে গ্রীষ্মকালে বা তাপে এই মেটালটা এক্সপ্যান্ড হওয়ার সুযোগ পায়। রেল লাইনেও যদি দুটো পাতের মধ্যে ফাঁক না রাখা হয়, তখন কিন্তু গরমে এইভাবে রেল লাইন কিন্তু বেঁকে যেতে পারে। তাই আমাদেরকে এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ আমাদের পড়তে হবে। আমাদের সলিডের প্রপার্টি পড়তে হবে, তাপ প্রয়োগ করলে কীরকম সে বিহেভ করে আমাদের জানতে হবে। ঠিক? তো কঠিন, প্রথমত কঠিন নিয়ে পড়ব, নেক্সট লেকচারে লিকুইড, তারপরের লেকচারে আসবে গ্যাস। তারপর এই তিনটে অধ্যায় থেকে আমরা প্রবলেমগুলো সলভ করব। তো কঠিনের ক্ষেত্রে আমরা জানি কঠিনের পার্টিকেল বা কণাগুলো খুব ঘন সন্নিবিষ্ট থাকে এবং যে কোনো দুটো পার্টিকেলের মাঝে যে গ্যাপ, সেটাকে আমরা বলি ইন্টার মলিকিউলার ডিস্ট্যান্স। এবার যখনই আমরা এটাকে হিট দিই, গরম করি বা টেম্পারেচার বাড়াই, এই পার্টিকেলগুলো কি হয়, একটু দূরে দূরে চলে যায়। তাহলে প্রত্যেকটা পার্টিকেলই যদি একটু দূরে দূরে চলে যায়, তাহলে অবশ্যই সেই, যদি এটা মেটালের কোনো বস্তু হয়, তার অবশ্যই তার তোমার ভলিউমটা বাড়বে, সবই বাড়বে, দৈর্ঘ্য বাড়বে, ক্ষেত্রফল বাড়বে, আয়তন বাড়বে। ঠিক? তো এইভাবে কঠিনের এক্সপ্যানশন হয় তাপ প্রয়োগে। ঠিক একইভাবে তাপ যদি কমায় বা টেম্পারেচার আমরা যদি কমাই, তো সে সংকুচিত হবে। ঠিক? এবার কঠিনের ক্ষেত্রে তিনটে ডাইমেনশন আমরা জানি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো প্রথমত 1 নম্বর আমরা পাবো দৈর্ঘ্য প্রসারণ। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ, যেটাকে আমরা বলি লিনিয়ার এক্সপ্যানশন। 3 ধরনের আমরা প্রসারণ পাই। এবার দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি পাই? ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল প্রসারণ, যেটাকে আমরা বলি সুপারফিশিয়াল বা সারফেস, সুপারফিশিয়াল এক্সপ্যানশন। আরেকটা কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করে আমরা পাই ভলিউম, তাহলে ভলিউম এক্সপ্যানশন। তাহলে 3 ধরনের এক্সপ্যানশন আমরা কঠিনে আলোচনা করব এবং প্রত্যেকটার জন্য একটা করে গুণাঙ্ক আসবে। লিনিয়ার এক্সপ্যানশনের জন্য যে গুণাঙ্কটি আসবে সেটাকে আলফা বলি, এর জন্য বিটা, ভলিউমের জন্য গামা। বিস্তারিত আমরা আলোচনা করব। নেক্সট দেখো, থার্মাল এক্সপ্যানশন অফ সলিডস। তো প্রথমত একটা রড রাখা আছে, মনে করো। সেই রডের যে লেন্থ, সেটাকে আমরা বললাম L0। ঠিক? মনে করো এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা আছে। এবার টেম্পারেচার বাড়িয়েছি 40 ডিগ্রি সেন্টিগ্রেড। কত বেড়েছে? গ্যাপটা কত? 20 ডিগ্রি টেম্পারেচার আমরা বাড়িয়েছি। তাহলে অবশ্যই রডটা আয়তন, দৈর্ঘ্য, প্রসারণ সবেতেই বাড়বে। আমি এখন দৈর্ঘ্য নিয়ে কথা বলছি। তো দৈর্ঘ্যে ধরো রডটা বেড়ে গেল, খুবই অল্প বাড়ে, যেটা খালি চোখে বোঝা যায় না। বোঝানোর জন্য আমি এখানে বড় করে আঁকছি। তাহলে কতটা বাড়লো দেখো, এইটুকু বাড়লো। ঠিক? তাহলে এখন রডটার লেন্থ কি হলো, সেটাকে আমি বললাম ক্যাপিটাল এল। তাহলে আগে ছিল L0, বৃদ্ধির পর হলো এল। তাহলে কতটা বেড়েছে? L মাইনাস L0, যেটাকে আমি বলছি ডেল্টা এল। তাহলে এই যে বৃদ্ধি ডেল্টা এল, চেঞ্জ ইন লেন্থ বলা হয়। গ্রীষ্মকালে বাড়ে, শীতকালে কমে, সেটাকেই বলছি চেঞ্জ ইন লেন্থ। সেটা হচ্ছে ক্যাপিটাল এল থেকে L0 বাদ দিতে হবে। তাহলে ফাইনাল লেন্থ সমান কি? আগে কি ছিল সেটা যোগ কতটা বেড়েছে। ঠিক? এই ইকুয়েশনটা আমার কাজে লাগবে পরে। এবার এই যে ডেল্টা এল, চেঞ্জ ইন লেন্থ কতটা বেড়েছে, সেটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? তো প্রথমত 1 নম্বর, সেটা সমানুপাতিক হয় L0 এর সাথে, মানে ইনিশিয়াল বা প্রাথমিক অবস্থায় ওই রডটার দৈর্ঘ্য কত ছিল তার উপর। 2 নম্বর, এই ডেল্টা এল ডিপেন্ড করে ডেল্টা থিটা, অর্থাৎ টেম্পারেচার চেঞ্জের উপর। এই যে কত চেঞ্জ হয়েছে, 40 মাইনাস 20, চেঞ্জ হয়েছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকেই আমরা বলছি ডেল্টা থিটা। তাহলে এই দুটো কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে এবং কি মেটাল ব্যবহার করা হয়েছে তার প্রকৃতির উপরও ডিপেন্ড করে। তাহলে এই দুটোকে যদি ইকুয়াল করি, তাহলে ডেল্টা এল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু L0 অফ ডেল্টা থিটা। তাহলে এটাকে তুললে একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটাকে আমরা বলি আলফা। তাহলে L0 আলফা ডেল্টা থিটা। এই হচ্ছে আমার চেঞ্জের রাশিমালা। তাহলে লেন্থের কতটা পরিবর্তন হবে সেটা সমান ইনিশিয়াল কতটা লেন্থ ছিল L0, আলফাটা কি বলা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর ডেল্টা থিটা হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ঠিক? তাহলে
এটা আমরা পেলাম ইকুয়েশন, মনে রাখতে হবে। তাহলে ডেল্টা এল সমান এল নট আলফা ডেল্টা থিটা, এল নট আলফা ডেল্টা থিটা, ঠিক আছে। যেখানে এবার আমি বলে দিচ্ছি কি কি। এল নট হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, ঠিক আছে, প্রাথমিক দৈর্ঘ্য যেটা আগে ছিল। তাহলে আলফার নাম কি? কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, যেটাকে বাংলায় বলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ঠিক। আর ডেল্টা থিটাটা কি তাহলে? চেঞ্জ ইন টেম্পারেচার, মানে উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন। তাহলে ডেল্টা এলটা কি? ডেল্টা এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। সবকটা ভ্যালু পেয়ে গেলে, নাম পেয়ে গেলে, ঠিক আছে। তাহলে ডেল্টা এল সমান এল নট আলফা ডেল্টা থিটা, মুখস্থ রাখবে। এটা আমি 1 নম্বর ইকুয়েশন বললাম। তাহলে এবার ফাইনাল লেন্থটা কী হবে? এখান থেকে বসাও, এখান থেকে লিখছি আমি ফাইনাল লেন্থ এল, সেটা সমান এল নট তো আছেই, ডেল্টা এলের ভ্যালুটা বসাও এল নট আলফা ডেল্টা থিটা। তাহলে এল নট কমন নাও, তাহলে পেয়ে যাবে 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা থিটা, এটাই হচ্ছে আমার ফাইনাল লেন্থ। তাহলে এই এলটা কি? অন্তিম দৈর্ঘ্য বা ফাইনাল লেন্থ। ক্লিয়ার হয়েছে? এটাকে আমি বললাম 2 নম্বর ইকুয়েশন। তুমি প্রথমে 1 নাম্বারটাকে মনে রাখবে, তাহলেই কাজ হয়ে যাবে। তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে যদি আমি আলফাটা বার করতে চাই, নেক্সট পাতায় আমি যাচ্ছি, ঠিক আছে। এই যে কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, যেটাকে আমি বলি আলফা। তাহলে ডেল্টা এল সমান কি পেয়েছি? এল নট আলফা ডেল্টা থিটা। তাহলে আলফা সমান কি? ডেল্টা এল আপন এল নট ডেল্টা থিটা, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আলফার যদি তোমাকে সংজ্ঞা দিতে বলে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, কিভাবে সংজ্ঞা দেবে? এই এল জিরোকে প্রথমে যেগুলো হরে আছে সেগুলোকে এক এক করে ধরে নাও, মানে ইউনিট ধরো, ডেল্টা থিটাকেও ইউনিট ধরো। তাহলে যদি ইউনিট ধরো, তাহলে আলফা সমান হচ্ছে ডেল্টা এল। এবার সংজ্ঞাটাকে তৈরি করো, কি বলবে? যে একটি কঠিন পদার্থ নিলাম, যার দৈর্ঘ্য নিলাম একক। তাহলে একক দৈর্ঘ্যের একটি কঠিন পদার্থের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করলে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হবে তাকেই বলা হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কি বললাম? একটি রড নিলাম, সেই রডের দৈর্ঘ্য নিলাম একক, মানে 1 ইউনিট, হতে পারে 1 সেন্টিমিটার বা হতে পারে 1 মিটার, যে এককে তুমি নেবে, ঠিক আছে। এবার তার টেম্পারেচার আমি বাড়াতে চাইছি কত? 1 ডিগ্রি, হতে পারে সেন্টিগ্রেড, ফারেনহাইট, কেলভিন, যা হোক হতে পারে। তাহলে আমি টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে চাইছি। তো যদি বাড়াই, তাহলে দৈর্ঘ্য কী হবে? বাড়বে। সে যে পরিমাণ দৈর্ঘ্য বাড়বে সেটাই আলফার সাথে সমান। এই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। আচ্ছা, ইউনিট কিভাবে ডিসাইড হবে? দেখো, ইউনিট তাহলে উপরে কি রয়েছে? দৈর্ঘ্য একক মিটার, এসআই যদি বলি এল নট, দৈর্ঘ্য একক মিটার, মিটার মিটার কেটে যাবে, নিচে পড়ে রাখছে টেম্পারেচার। তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলে দাও, বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স বলে দাও, বা কেলভিন ইনভার্স, যে কোনো ইউনিটই তুমি ব্যবহার করতে পারো। বোঝা গেল? তাহলে দেখতে পাচ্ছি যে একক সে কিন্তু দৈর্ঘ্যের এককের উপর ডিপেন্ড করছে না, টেম্পারেচার ইনভার্সের এককের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা কনক্লুশন পাচ্ছি যে আলফা যে দৈর্ঘ্যের যে একক, মিটার, সেন্টিমিটার, এগুলো দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, ঠিক আছে, নির্ভর করে না, দেখতেই পাচ্ছি। আচ্ছা, এবার এই আলফাটাকে ডিগ্রি সেন্টিগ্রেডে যদি লিখি, তো আলফা ইন ডিগ্রি সেন্টিগ্রেড তোমাকে ফারেনহাইটে দিতে পারে। আমরা জানি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে 1.8 ডিগ্রি ফারেনহাইট। তো 1.8 টাইমস তুমি লিখতে পারো আলফা এফ। আর ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিন সমান, তো এটাকে লিখতে পারো আলফা কেলভিন। এই 1.8কে তুমি আবার লিখতে পারো 9/5 সুবিধার জন্য, ঠিক আছে, এটাও লিখতে পারো। তো এইভাবে তুমি কনভার্সন করতে পারো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট থেকে কেলভিন। এই হচ্ছে কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশনের ব্যাপার। এবার যদি তোমাকে বলে দিই যে একটা ধাতু বললাম, ধরো ব্রাশ মানে হচ্ছে পিতল, সেই পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলছি 18 × 10⁻⁻6। এটা বলতে তুমি কী বোঝো? এবং দেখো প্রত্যেকটাই গুণাঙ্কগুলো -6 অর্ডারই থাকবে। -6 মানে কত? পয়েন্টের পর 4টে 0 হবে, তারপর 1 8। তাহলে এটা বলতে কী বোঝো? তোমাকে একটা পিতলের দণ্ড দেওয়া হয়েছে, মনে করো এটা হচ্ছে পিতলের দণ্ড, এটা নিয়েছো তুমি এসআই পদ্ধতিতে নিয়েছো 1 মিটারের। এবার এর টেম্পারেচারকে তুমি বাড়াচ্ছ 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে অবশ্যই লেন্থটা বাড়বে। কতটা লেন্থ বাড়বে? ওই যে ডেল্টা এল, সেটা সমান হবে এই 0.4টে 0
তারপর 1/8 মিটার। মিটার নিয়েছো তো এত মিটার লেন্থ তার বাড়বে, এরই অর্থ। যদি তুমি সিজিএস বলো তাহলে এই রডটাকে আর একটু ছোটো নিলাম, 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রড নিলাম, তার তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে চাই তাহলে তার দৈর্ঘ্য প্রসারণ কত হবে, ওই 0.000018 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে যার আলফা বেশি তার ডেল্টা এলও বেশি হবে, যদি ইনিশিয়াল লেন্থ আর টেম্পারেচার ইনক্রিজ সমান হয়, তাই না? তাহলে এখান থেকে কনক্লুশন টানতে পারো যার আলফা বেশি সে একই টেম্পারেচার বৃদ্ধির জন্য তোমার চওড়া হবে, মানে এক্সপ্যান্ড হবে বেশি। বোঝা গেল? মানে এল ফাইনালও বেশি হবে তার। যেমন লোহার থেকে পিতলের বা কপারই যদি বলি, কপারের কিন্তু আলফা বেশি হয়, তাহলে কপারের তার লোহার থেকে একই তাপমাত্রা বৃদ্ধিতে বেশি পরিমাণে এক্সপ্যান্ড করবে বা মানে বেশি পরিমাণে সম্প্রসারিত হবে। বোঝা গেল? একই কনসেপ্টকে কাজে লাগিয়ে এবার আমরা আসবো ক্ষেত্রফল প্রসারণের গুণাঙ্কে। তাহলে ওখানে আমরা নিয়েছিলাম সেম একই পদ্ধতিতে আমরা যাব যে ডেল্টা এস, সারফেসকে আমরা বলছি ডেল্টা এস, ক্ষেত্রফলকে এস ফর সারফেস এরিয়া, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রাথমিক সারফেস এস নট, আবার ডেল্টা এস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ইনক্রিমেন্ট। তাহলে এখান থেকে আমরা পাবো ডেল্টা এস সমান এস নট বিটা ডেল্টা থিটা। ঠিক ওখানে কি পেয়েছিলাম, এল নট আলফা ডেল্টা থিটা, এখানে বিটা। তাহলে এই বিটার নামই হচ্ছে কোএফিশিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপ্যানশন বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। একদম সেম, যা কিছু বার করলাম সব কিছু সেম হবে। তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, তাহলে এখান থেকে ফাইনাল ক্ষেত্রফল কি হবে, এস নট ব্র্যাকেটে থাকবে 1 প্লাস বিটা ডেল্টা থিটা। ক্লিয়ার? এটা 1 নাম্বার বললাম, এটা 2 নাম্বার। একক কী হবে বিটার, তাহলে বিটা সমান ডেল্টা এস বাই এস নট অফ ডেল্টা থিটা। ঠিক আছে, যেখানে এস নট প্রাথমিক ক্ষেত্রফল, এই ডেল্টা এস কতটা ক্ষেত্রফল বেড়েছে, ডেল্টা থিটা হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে এরও একক দেখো সেম হবে, ক্ষেত্রফল কেটে গিয়ে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি ফারেনহাইট বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স দিয়েও বলতে পারো, পার কেলভিন। ক্লিয়ার? তাহলে এখানেও দেখতে পাচ্ছি দৈর্ঘ্য এককের ওপর বিটা নির্ভরশীল নয়। একইভাবে ভলিউম এক্সপ্যানশনের ক্ষেত্রেও তাই হবে। এবার আমি আর লিখছি না, ডাইরেক্ট লিখছি। তাহলে চেঞ্জ ইন ভলিউম ডেল্টা ভি সমান হবে ভি নট, আলফা ছিল বিটা, এর ক্ষেত্রে হবে গামা, ভি নট গামা ডেল্টা থিটা। গামাটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন বা আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে ফাইনাল ভলিউম কী হবে, ভি ইজ ইকাল টু ভি নটকে কমন নাও 1 প্লাস গামা ইন্টু ডেল্টা থিটা। তাহলে সব একই আমরা পেলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে একসাথে যদি তিনটেকে আমরা লিখি, ফাইনাল ভলিউমটা ধরো এল, ফাইনাল লেন্থ এল সমান এল নট 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা থিটা। ঠিক, এস সমান কি পেলাম, এস নট 1 প্লাস আলফা চেঞ্জ করে বিটা করো ডেল্টা থিটা। ভলিউম কি পেলাম, ইনিশিয়াল ভলিউম ইন্টু 1 প্লাস গামা ইন্টু ডেল্টা থিটা। ক্লিয়ার? এখান থেকে আলফা বিটা গামা বার করতে পারবে, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ ইন্টু ডেল্টা থিটা আলফা হবে, বিটাও সেম গামাও সেরকম বেরোবে। এবার দেখো এখানে যদি একটা গ্রাফ তুমি অঙ্কন করো, কার সাথে কার, তুমি লেন্থ নাও, ফাইনাল লেন্থ, ফাইনাল ক্ষেত্রফল নাও, ফাইনাল ভলিউম নাও, তার সাথে ডেল্টা থিটা চেঞ্জ ইন টেম্পারেচারে দেখো ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি, এই ফরম্যাটে রয়েছে, যেখানে সি হচ্ছে এল নট, এল নটকে গুণ করে দাও তাহলে পেয়ে যাবে। তাহলে উভয় পজিটিভ স্লোপ, তাহলে এই জায়গা থেকে গ্রাফটা চলবে এবং এই যে ভ্যালুটা পাচ্ছি এই ভ্যালুটা হতে পারে এল নট, হতে পারে এস নট, হতে পারে ভি নট, হতে পারে। তিনটে গ্রাফকে একসাথে টানছি বলে বললাম আমি। ঠিক আছে, তাহলে স্লোপ কিন্তু এই গুণাঙ্কগুলোকে প্রকাশ করছে, এই কার্ভের যে স্লোপ এম যেটা, সেটা এই গুণাঙ্কগুলোকে প্রকাশ করছে। প্রসারণ গুণাঙ্ক আমি লিখে দিচ্ছি, আলফা বিটা আর গামা, এই হচ্ছে স্লোপ। তাহলে যার আলফা যত বেশি হবে স্লোপ তত খাড়া হবে এবং তত বেশি সে বৃদ্ধি পাবে। ঠিক আছে, ওকে। এবার আমরা আসছি ডেনসিটিতে। আমরা জানি তাপমাত্রা বাড়লে দেখলাম যে ভলিউম বাড়ছে, টেম্পারেচার যদি বাড়ে ভলিউম কি হচ্ছে, এক্সপ্যান্ড করছে। তাহলে ডেনসিটি সমান হচ্ছে মাস বাই ভলিউম। তাহলে ভলিউম যদি বাড়ে অবশ্যই তাহলে ডেনসিটি কমবে, মাস তো একই আছে।
তাহলে ডেনসিটি কিন্তু টেম্পারেচার বাড়লে কমে। তাহলে ফার্দার আমি এখান থেকে বললাম যে টেম্পারেচার বাড়লে কোনো কঠিন বস্তুর ডেনসিটি কমে যাবে। সে আয়তন বেড়ে গেলে ডেনসিটি কমে যাবে, দূরে দূরে চলে যাবে কণাগুলি। তাহলে ডেনসিটির ক্ষেত্রে ওই একই লজিক ইউজ করো, ডেল্টা রো চেঞ্জ ইন ডেনসিটি এটা সমান হবে রো নট গামা ইন্টু ডেল্টা থিটা, কিন্তু কমছে বলে সামনে আসবে মাইনাস। একইভাবে ফাইনাল রো সমান আসবে রো নট 1 মাইনাস গামা ইন্টু ডেল্টা থিটা। আগেরগুলো ওই প্লাস ছিল, এটাই আসবে মাইনাস, কারণ ডেনসিটি কমছে। কিভাবে আসছে যদি বলো, দেখো প্রথমে ধরো ডেনসিটি ছিল রো জিরো, সেটা সমান আমরা লিখতে পারি মাস আপন ভলিউম V0। এবার ধরো টেম্পারেচার বাড়ালাম, ডেনসিটি কমে গেল, কমে হলো রো, তাহলে রো সমান আমরা লিখতে পারি মাস আপন ভলিউম V হয়ে গেল ধরো। এবার মাস তো একই আছে, ছেড়ে দাও, ভলিউমকে V সমান আমরা লিখতে পারি, তাহলে ভলিউম বেড়েছে, তাহলে V0 1 প্লাস গামা ইন্টু ডেল্টা থিটা। ঠিক, এবার দেখো M/V0 এটা মানেই হচ্ছে রো জিরো, তাহলে এখান থেকে লিখতে পারি রো সমান রো জিরো, নিচে কি পড়ে থাকছে 1 প্লাস গামা ডেল্টা থিটা। তাহলে এটা একটা রিলেশন, এরাভাবে রাখতে পারো। এটাকে ফার্দারে এটাকে যদি উপরে তোলো, তাহলে রো সমান পাবে রো নট অফ 1 প্লাস গামা ডেল্টা থিটা, এটা টু দি পাওয়ার -1। এবার এক্সপ্যানশন করো, -1টা ভিতরে ঢুকে যাবে, পড়ে থাকবে রো নট 1 মাইনাস হয়ে যাবে এটা গামা ইন্টু ডেল্টা থিটা। এইভাবে আসে, দেখো এটাই এসেছে রো সমান রো জিরো 1 মাইনাস গামা ইন্টু ডেল্টা থিটা। ঠিক, যখন এই ডেল্টা রোটা বসাবে, ডেল্টা রো হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তো সবসময় ফাইনাল এখানে কম হবে কারণ ডেনসিটি কমে যাচ্ছে, তাহলে মাইনাস আসবে, এই মাইনাস কেটে গিয়ে ভ্যালু যা বার করতে দেবে বার করতে পারবে। ঠিক আছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এটা মনে রাখবে যে সামনে মাইনাস হয়, যেখানে রো জিরো হচ্ছে কি প্রাথমিক ইনিশিয়াল ডেনসিটি, আর রো হচ্ছে ফাইনাল ডেনসিটি, আর ডেল্টা রো কি চেঞ্জ ইন ডেনসিটি, চেঞ্জ ইন ডেনসিটি, যেখানে ডেল্টা এটা হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এবং সবসময় এটা নেগেটিভ আসবে। কেন বললাম, যে ফাইনালটা কমে যাচ্ছে তাই। এবার আমরা রিলেশন একটা বার করব যে কার কার মধ্যে আলফা, বিটা আর গামা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে প্রথমে আলফা সমান লেখো। আলফা সমান আমরা কি পেয়েছি, ডেল্টা ভি বাই ভি নট ডেল্টা থিটা। দেখো ডেল্টা ভি সমান আলফা ভি নট ডেল্টা থিটা, এটা পেয়েছিলাম, তো আলফা সমান লিখলাম। এগুলোকে যদি খুব ছোট ক্ষুদ্র ক্ষুদ্র চেঞ্জ নিই, তাহলে এটাকে আমি লিখতে পারি ডিভি ডিভাইডেড বাই V0 ইন্টু ডি থিটা। এইভাবে আমরা আলফাকে লিখতে পারি। সরি, ভি কেন, আলফা তো হচ্ছে লেন্থের সাথে, তাহলে ডেল্টা এল আপন এল নট ডেল্টা থিটা। ডি দিয়ে যদি লিখি ক্ষুদ্র চেঞ্জের জন্য ডিএল বাই এল নট ডি থিটা, রেখে দাও। এবার বিটাটা বার করো, তাহলে বিটা সমান আমরা জানি ডেল্টা এস বাই এস নট ডেল্টা থিটা, এটাকে লিখতে পারি ডিএস ডিভাইডেড বাই এস নট ডি থিটা। এবার বসাও, 1 বাই এস নটকে ছেড়ে দাও, তাহলে ডি থিটা অফ কি পড়ে থাকছে, ডি থিটা অফ এস। তো এই এসকে আমরা লিখতে পারি কি, যেহেতু এস ক্ষেত্রফলকে ডিনোট করছে, তো লেন্থ তার স্কোয়ার, একটা কিউব মনে করছি আমরা, ঠিক আছে, সঠিক মানে সিম্পলিসিটির জন্য কিউব। তাহলে লেন্থ হচ্ছে এই সারফেস এরিয়া হচ্ছে লেন্থের স্কোয়ার। এবার একে ডিফারেন্সিয়েশন করো থিটার রেসপেক্টে, কি আসবে, উপরে আসবে 2L ডিএল, নিচে আছে এস নট আর ডি থিটাটা আছেই। তাহলে দেখো এবার ডিএল বাই, এবার এই এস নট মানে হচ্ছে এল স্কোয়ার, এটাকেও বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে একটা এলের সাথে এই স্কোয়ারের একটা এল কাটলো, তাহলে ডিএল বাই এল ডি থিটা দেখো মানে আলফা, আর 2টা বাইরে আছে, তাহলে 2 ইন্টু আলফা, তাহলে বিটা সমান আমরা পাচ্ছি 2 আলফা। একইভাবে গামা বার করো, গামা সমান কি আসবে, ডিভি বাই V0 ডি থিটা, অর্থাৎ 1 বাই V0 ডি থিটা অফ ভি মানে হচ্ছে আয়তন, আয়তন কার, কিউবের আয়তন হচ্ছে দৈর্ঘ্যের কিউব হয় এল কিউব, তাহলে একে ভাঙো 3L স্কোয়ার ডিএল বাই ডি থিটা, আর নিচে রয়েছে V0, ভি মানে হচ্ছে এল কিউব, তাহলে একটা এল কেটে গিয়ে নিচে একটা এল পড়ে থাকছে, তাহলে ডিএল বাই এল ডি থিটা হচ্ছে আলফা, তাহলে এখান থেকে আসছে 3 আলফা, তাহলে গামা সমান 3 আলফা। তাহলে একত্রে যদি লিখি তাহলে কি পাবো,
তাহলে দেখো আলফা অনুপাত বিটা অনুপাত গামা সমান কি পাচ্ছি, আলফা যদি 1 হয় বিটা হবে 2, গামা হচ্ছে 3, তাহলে 1:2:3। তাহলে এখান থেকে গামা সমান পাবে 3 আলফা, বিটা সমান পাবে 2 আলফা। ক্লিয়ার হয়েছে? এই রেশিওতে তুমি লিখতে পারো আলফা বিটা গামার রেশিও। ক্লিয়ার হয়েছে? এবার ওইটাকে যেমন আলফা ইসটু বিটা ইসটু গামা 1:2:3, এইটাকে এইভাবেও লেখা যায় যে 6 আলফা ইসটু 2 আছে মানে 3 বিটা হবে ইসটু 2 গামা, এভাবে লিখতে পারো। ঠিক, 6 দিয়ে সবাইকে ভাগ করে দেওয়া, ওপরেরটা চলে আসবে। আচ্ছা, যেভাবে প্রশ্ন দেবে সেভাবে নেবে। কিসের গ্রাফ আমি টানতে চাইছি? ডেনসিটির সাথে গ্রাফ টানতে চাইছি, ডেল্টা থিটার। তাহলে ডেল্টা থিটা, উপরে রয়েছে ডেনসিটি। তো ডেনসিটি, ফাইনাল ডেনসিটি সমান কি পেয়েছি, রো নট ইনিশিয়াল ইন্টু 1 মাইনাস গামা ইন্টু ডেল্টা থিটা। কমছে, তাহলে রো 0 থেকে এটা ধরো রো নট হয়ে যাবে, তাহলে সেখান থেকে mx মাইনাস সি ফরম্যাটে রয়েছে। ঠিক আছে, y ইজ ইকুয়াল টু মাইনাস mx প্লাস সি অবশ্যই, যেখানে প্লাস সি হচ্ছে রো নট, এবং স্লোপ যেটা কার্ভের সেটা কিন্তু মাইনাস গামার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, স্লোপ এখানে নেগেটিভ, ডেনসিটির কার্ভ যদি টানো স্লোপ নেগেটিভ, বা লেন্থ আলফা বিটা গামার গ্রাফ টানলে স্লোপ পজিটিভ আসে। এবার দেখো আমরা পেলাম বিটা সমান 2 আলফা আর গামা সমান পেলাম 3 আলফা। এটা কিভাবে পেয়েছি দেখলাম, এগুলো ছিল আইসোট্রপিক মিডিয়ামের জন্য। আইসোট্রপিক মিডিয়াম মানে কি, মানে এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর এবং জেড অ্যাক্সিস বরাবর 3 দিকেই ওই ঘনকটার আয়তন প্রসারণ সমান ছিল। এবার যদি 3 দিকেই আয়তন প্রসারণ সমান না হয়, তখন সেই ধরনের মিডিয়ামকে বলা হয় অ্যানাইসোট্রপিক মিডিয়াম। অ্যানাইসোট্রপিক মিডিয়াম। তখন কিন্তু তিনটে, এখানে 3 আলফা মানে কি, 3 আলফা মানে হচ্ছে আলফা প্লাস আলফা প্লাস আলফা। এটা আইসোট্রপিক মিডিয়াম ছিল বলে করতে পেরেছি। এবার যদি অ্যানাইসোট্রপিক হয়, তাহলে 3 দিকে 3 ধরনের প্রসারণ হওয়ার জন্য 3 ধরনের আলফা যোগ হবে, আলফা এক্স, আলফা ওয়াই, আলফা জেড। এটা গামার ভ্যালু হবে। একইভাবে বিটারও ভ্যালু হবে, যে কোনো দুটো এক্স বা ওয়াই নিয়ে নিলাম, আলফা এক্স প্লাস আলফা ওয়াই, এইভাবে তখন যোগ হবে। তখন কিন্তু আলফা 3টে সমান নয়, আলাদা আলাদা একটু ভ্যারিয়েশন রয়েছে। তখন আমরা গামা 3টেকে আলাদা আলাদা করে যোগ করব যদি মিডিয়ামটা আইসোট্রপিক হয়। ক্লিয়ার হয়েছে? সব বলে দিলাম। নেক্সট আমরা আসছি থার্মাল স্ট্রেসে। স্যার থার্মাল স্ট্রেসটা কি? স্ট্রেস মানে হচ্ছে ফোর্স আপন ইউনিট এরিয়া, যেটাকে আমরা চাপ বলি, সেটাই বেসিক্যালি স্ট্রেস। দেখো একটা রড রয়েছে, সেই রডকে 2 প্রান্তে তুমি আটকে দিলে, ধরো দুদিকে দুটো দেওয়াল আছে, সেই দেওয়ালের মাঝখানে রডটাকে ঢুকিয়ে দিলে। এবার রডটাকে তুমি হিট করছো বার্নারের সাহায্যে, তাহলে হিট করলে রডটা দৈর্ঘ্যে প্রসারিত হবে, এদিকেও যেতে চাইবে এদিকেও যেতে চাইবে, কিন্তু দেওয়াল আছে বলে যেতে পারবে না। তাহলে রডের ভিতর একটা রেস্টোরিং ফোর্স ক্রিয়েট হবে পার ইউনিট এরিয়া, সেটা কি বলা হয়? থার্মাল স্ট্রেস। তাপের জন্য যে স্ট্রেস তৈরি হচ্ছে। যদি এই দেওয়ালটা রিজিড হয়, দেওয়ালটা রিজিড হতে হবে, নাহলে দেওয়াল ভেঙে ঢুকে যাবে রডটা। ঠিক আছে, রিজিড দেওয়াল, শক্ত দেওয়াল, তাহলে রডটা এক্সপ্যান্ড হওয়ার জায়গা পাবে না, তখন রডের মধ্যে জেনারেট হবে থার্মাল স্ট্রেস। দেখো কি বলছে, ইন্টারনাল মানে রডের ভিতরে তৈরি হবে রেস্টোরিং স্ট্রেস ডেভেলপড ইন এ মেটাল when its thermal expansion or compression is restricted due to change in temperature। মানে এর যে এক্সপ্যান্ড হওয়ার কথা বা কম্প্রেস হওয়ার কথা, সেটাকে আমরা রেস্ট্রিক্ট করে দিয়েছি এই দেওয়ালের মধ্যে আটকে দিয়ে বা ক্ল্যাম্পের মাধ্যমে আটকে দিয়ে। এবার হিট করলে সে এক্সপ্যান্ডও হতে পারবে না, যদি ঠান্ডা করি সে কম্প্রেসও হতে পারবে না, আটকে রেখেছি। তার মধ্যে একটা স্ট্রেস জেনারেট হবে তখন। তাহলে যে রডটা নিয়েছি এটা একটা মেটাল দিয়ে তৈরি, এর একটা ইয়ং মডিউলাস রয়েছে, ওই ইয়ং মডিউলাস থেকেই ফর্মুলাটা বেরিয়ে আসবে। আমরা ইয়ং মডিউলাস ওয়াই, ইয়ং মডিউলাস যেটাকে আমরা ওয়াই দিয়ে লিখি, সেটা সমান কি? ফোর্স আপন ইউনিট এরিয়া ডিভাইডেড বাই চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। এটাই তো ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমাকে এফ বাই এটা বার করতে হবে। তাহলে থার্মাল স্ট্রেস ওটাই এফ বাই এ, থার্মাল স্ট্রেস যেটাই হচ্ছে এফ আপন এ। তাহলে এটা সমান কোনাকুনি গুণ করো ওয়াই
ডেল্টা এল বাই এল। এবার ডেল্টা এল হচ্ছে চেঞ্জ ইন লেন্থ। এইমাত্র একটু ফর্মুলা বার করলাম, কি পেয়েছিলাম, এল নট আলফা ডেল্টা থিটা। এল নটের জায়গায় আমি এল লিখেছি, তাহলে লিখবো এল আলফা ডেল্টা থিটা, নিচে এল অলরেডি রয়েছে, তো এল আর এল কেটে গেল, পড়ে থাকছে কি ওয়াই আলফা ডেল্টা থিটা। এটা হচ্ছে টিএস মানে থার্মাল স্ট্রেসের রাশিমালা। বোঝা গেল? ক্লিয়ার হলো? তাহলে দেখো সবকটাই কনস্ট্যান্ট মতো কোয়ান্টিটি রয়েছে। ওয়াই একটা কনস্ট্যান্ট, যদি মেটালকে কনস্ট্যান্ট রাখো, নির্দিষ্ট মেটালের জন্য ওয়াই কনস্ট্যান্ট, ওই নির্দিষ্ট মেটালের জন্য আলফা কনস্ট্যান্ট, আর টেম্পারেচার চেঞ্জ তুমি কত করছো তার উপর ডিপেন্ড করছে থার্মাল স্ট্রেস। তাহলে ওয়াই আলফা ডেল্টা থিটা মনে রাখতে হবে, ইম্পর্ট্যান্ট, মনে রাখতেই হবে ওয়াই আলফা ডেল্টা থিটা। এটা হচ্ছে থার্মাল স্ট্রেসের রাশিমালা। এবার যদি বলা হয় রেস্টোরিং ফোর্স কতটা জেনারেট হচ্ছে, তার মধ্যে কি বলছে, রেস্টোরিং ফোর্স কতটা জেনারেট হচ্ছে, তাহলে থার্মাল স্ট্রেস সমান কি ছিল, ওয়াই আলফা ডেল্টা থিটা। তাহলে এটা ছিল কি এফ বাই এর ভ্যালু, তাহলে রেস্টোরিং ফোর্স শুধু এফ এর ভ্যালু কী হবে, এটা এদিকে গুণ করে দাও, জাস্ট রেস্টোরিং ফোর্স পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে ওয়াই আলফা ডেল্টা থিটা ছিল, তার সাথে ক্রস সেকশনাল এরিয়া গুণ করে দাও, তুমি পেয়ে যাবে ওই রডের মধ্যে কতটা ফোর্স জেনারেট হচ্ছে তার ভ্যালু। নেক্সট আমরা টপিকে যাই। ওকে, যখন ওগুলো অঙ্ক করবে খুব কাজে লাগবে। আমি একদম জিস্টটা, চ্যাপ্টারতে যা জিস্ট রয়েছে ইনশর্ট বলে দিচ্ছি, যখন অঙ্ক করাবো দেখবে কতটা ইজি হবে। এবার একটা টাইম পিরিয়ড, একটা পেন্ডুলাম আছে, টেম্পারেচার চেঞ্জ করলে তার টাইম পিরিয়ডে চেঞ্জ হয়। দেখো পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা হয় টি ইজ ইকাল টু 2 আন্ডার রুট এল বাই জি। এল হচ্ছে তার এফেক্টিভ লেন্থ, মানে এটা ধরো ঝুলছে এখান থেকে, এই হচ্ছে তার বব বা পিণ্ড, এই যে দূরত্ব পিণ্ডর মাঝখান পর্যন্ত সেটাকে আমরা বলি এল। ঠিক আছে? তাহলে তখনই এটা মনে করো একটা তার দিয়ে ঝুলছে, তো যখনই টেম্পারেচারকে আমরা বাড়াবো এই তারটা দৈর্ঘ্যে বেড়ে যাবে, তো তারটা যদি দৈর্ঘ্যে বাড়ে এল বেড়ে যাবে, তাহলে এল যদি বাড়ে অবশ্যই টাইম পিরিয়ড বেড়ে যাবে। টাইম পিরিয়ড বেড়ে যাওয়ার অর্থই হচ্ছে মানে যেটা আগে 1 ঘন্টায় 1 ঘন্টা হতো সেটা এখন 1 ঘন্টা 5 মিনিটে 1 ঘন্টা হবে। স্লো হয়ে যাওয়া ঘড়ি, টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে হচ্ছে ঘড়ি স্লো হয়ে যাওয়া, মানে 1 ঘন্টা হতে আরও 5 মিনিট সে এক্সট্রা সময় নিচ্ছে। বুঝতে পেরেছো? তার মানে সে ঘড়িটা স্লো হয়ে যাওয়া। অর্থাৎ গ্রীষ্মকালে কিন্তু টেম্পারেচার বেড়ে যায়, ঘড়ি স্লো হয়ে যায় পেন্ডুলামের ক্ষেত্রে। আর টাইম পিরিয়ড যদি কমে যাওয়া হয়, মানে 1 ঘন্টাটা 55 মিনিটে করে ফেলছে ঘড়িটা, তাহলে ঘড়িটা ফাস্ট হয়ে গেছে, তখন বলবো ফাস্ট ঘড়ি। এবার টেম্পারেচার চেঞ্জের ফলে কি হয় সেগুলো আমরা দেখব। ঠিক আছে? তো এরর অ্যানালিসিস আমরা পড়েছি, সেখান থেকে আমরা এটাকে বার করব। দেখো চেঞ্জ, তাহলে টি ইজ ইকাল টু কি, 2 একটা কনস্ট্যান্ট আন্ডার রুট এল বাই জি, জিও একটা কনস্ট্যান্ট, শুধুমাত্র এল এর উপর ভ্যারি করবে। তাহলে ডেল্টা টি বাই টি আমরা লিখতে পারি চেঞ্জ ইন টাইম পিরিয়ড বাই টি সমান, শুধুমাত্র এগুলো কনস্ট্যান্ট, এগুলো নিয়ে কোনো কাজ নেই, এল টু দি পাওয়ার হাফ। তাহলে এল টু দি পাওয়ার হাফকে যদি আমরা লিখি তো হাফটা সামনে চলে আসবে, হাফ ইন্টু ডেল্টা এল বাই এল হয়ে যাবে, তাই না? হাফটা সামনে এসে ডেল্টা এল বাই এল হয়ে যাবে। এবার ডেল্টা এল এর ভ্যালু আমরা জানি, বসাও, তাহলে হাফ ডেল্টা এল হচ্ছে এল আলফা ডেল্টা থিটা ডিভাইডেড বাই এল, এল এল কেটে গেল, তাহলে পড়ে থাকছে হাফ আলফা ডেল্টা থিটা। খুব ইম্পর্টেন্ট রিলেশন, ডেল্টা টি বাই টি সমান মানে কতটা ঘড়িটা ফাস্ট হবে বা স্লো হবে সেটা হচ্ছে ডেল্টা টি এর ভ্যালু, আর টি হচ্ছে টাইম পিরিয়ড টোটাল ঘড়িটার, সমান হাফ আলফা ডেল্টা থিটা। এবার যে প্রশ্নে থাকে যে ঘড়িটা একদিনে কতবার ফাস্ট হবে বা স্লো হবে, একদিন চলছে টোটাল, তাহলে টি সমান হতে পারে, হবে 24 ঘন্টা ইন্টু 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড, তাহলে টোটাল সেকেন্ডে পেয়ে যাব 86,400 সেকেন্ড। ঠিক এখানে যদি বসাও ক্যাপিটাল টি এর ভ্যালু, এটা একদিনের জন্য, তাহলে ডেল্টা টি সমান পাবে হাফ ইন্টু 86,400 ইন্টু আলফা ইন্টু ডেল্টা থিটা, তাহলে 2 দিয়ে ভাগ করো, কি পাবে 4 3 2, দেখো কমছে 4 3 2, দুটো শূন্য বসাবে, এর সাথে আলফা গুণ করবে, এর সাথে টেম্পারেচারের চেঞ্জ গুণ করবে, তাহলে ঘড়িটা একদিনে কতবার স্লো হচ্ছে বা কতটা ফাস্ট হচ্ছে সেটা পেয়ে যাবে। একদিনে হ্যাঁ স্লো বা ফাস্ট কতটা ঘড়িটা হচ্ছে সেটাই ভ্যালু হচ্ছে ডেল্টা টি। বোঝা গেল? আরেকবার আমি লিখে দিচ্ছি, তাহলে ডেল্টা টি
ডেল্টা টি, এটা কি ডিনোট করছে? ঘড়িটা একদিনে কতবার স্লো হচ্ছে বা ফাস্ট হচ্ছে। এটা সমান 4 লিখবে, 3 লিখবে, 2 লিখবে, দুটো শূন্য দেবে। আলফা, কার আলফা? ওই যে মেটাল দিয়ে পেন্ডুলামটা তৈরি সেটা লিখবে, আর কতটা টেম্পারেচার বাড়িয়েছো লিখবে। অটোমেটিক্যালি অ্যান্সার, ঘড়িটা কতটা ফাস্ট হয়েছে বা স্লো হয়েছে চলে আসবে। বড় প্রসেসে করার কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? 43,200 আলফা ডেল্টা থিটা, বা এই ভ্যালুটাও তুমি মনে রাখবে, ডেল্টা টি বাই টি সমান হচ্ছে হাফ আলফা ডেল্টা থিটা। ক্লিয়ার? এইরকম একটা ত্রিভুজ তুমি মনে রাখতে পারো। ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ভূমি উচ্চতা, এটা মনে করো আলফা, এটা মনে করো ডেল্টা থিটা। তাহলে এই ত্রিভুজের আকারটা মনে রাখবে, ত্রিভুজের ক্ষেত্রফলই হচ্ছে ডেল্টা টি বাই টি, হাফ আলফা ডেল্টা থিটা, হাফ আলফা ডেল্টা থিটা। আমি এইভাবেই মনে রাখি। আর এটা হচ্ছে একদিনে কত স্লো হচ্ছে বা ফাস্ট হচ্ছে। এবার মোমেন্ট অফ ইনার্শিয়ার উপর কী এফেক্ট পড়বে টেম্পারেচার চেঞ্জ করলে, দেখো। তো মোমেন্ট অফ ইনার্শিয়া কি আমরা জানি, যেটাকে আই দিয়ে লেখা হয় সমান এম আর স্কোয়ার। যেখানে ধরো এটা একটা অ্যাক্সিস, একটা চাকতি ঘুরছে, তো এই দূরত্বটা হচ্ছে তার আর, এবং এর মাস রয়েছে এম। তো এটাই হচ্ছে তার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাক্সিসের রেসপেক্টে। এবার টেম্পারেচার বাড়ালে কী হবে? আকার আয়তনে বাড়বে, চাকতিটা আরও বেড়ে যাবে। এম তো কনস্ট্যান্ট, মাস তো চেঞ্জ হয় না টেম্পারেচার বাড়ালে। তাহলে এক্ষেত্রেও এরর অ্যানালিসিসের ওই সূত্র লাগাবো, দেখো, ডিআই বাই আই সমান এম কনস্ট্যান্ট, তো দুইটা সামনে চলে এলো, ডিআর বাই আর। ঠিক? দেখো রেডিয়াস কি ডিনোট করছে? রেডিয়াস তো একটা লেন্থ বেসিক্যালি, তাই না? যেটাই এল এখানে সেটাই এখানে আর। তাহলে ডিআরের জায়গায় আমি কি পুট করতে পারি? 2 ইন্টু, আচ্ছা ডি দিয়ে যদি না লিখে আমি ডেল্টাই বলছি, ডেল্টা আই বাই আই সমান ডেল্টা আর বাই আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 ইন্টু ডেল্টা আরকে কী লিখতে পারি? আমরা ডেল্টা এলকে কী লিখেছিলাম? এল আলফা ডেল্টা থিটা। তাহলে ডেল্টা আরকে লিখতে পারি আর আলফা ডেল্টা থিটা, বসাও, আর আলফা ডেল্টা থিটা ডিভাইডেড বাই আর। এই আর আর কেটে গেল, পড়ে থাকছে 2 আলফা ডেল্টা থিটা। এটা কার ভ্যালু? ডেল্টা আই বাই আই এর ভ্যালু। চেঞ্জ ইন মোমেন্ট অফ ইনার্শিয়া বাই অরিজিনাল মোমেন্ট অফ ইনার্শিয়া কী ছিল আগে সেটা। তাহলে 2 আলফা সমান আমরা একটু আগে দেখেছি কী হয়? বিটা। তাহলে এটা সমান লিখতে পারি বিটা ডেল্টা থিটা। তাহলে ডেল্টা আই বাই আই এটা সমান হচ্ছে বিটা ডেল্টা থিটা। ঠিক? তাহলে একইভাবে ফাইনাল আই যদি আমরা বার করতে চাই, ফাইনাল ধরো আই ড্যাশ বললাম, এটা ফাইনাল মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটা হবে আই ইন্টু 1 প্লাস 2 আলফা ডেল্টা থিটা বা বিটা ডেল্টা থিটা, যেটাই খুশি লিখতে পারো। ঠিক আছে? দেখো লেন্থের মতো চলে এলো ফর্মুলাটা, কিন্তু বিটা আছে মাঝে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আই ড্যাশ ফাইনাল, এটা ইনিশিয়াল, ওইগুলোতে আমি নট ধরেছিলাম, আই নট, এল নট, ভি নট, এস নট ধরেছিলাম, এখানে শুধু আছে। ঠিক আছে? বুঝে নেবে। তাহলে আই ড্যাশ ফাইনাল সমান ইনিশিয়াল আই 1 প্লাস বিটা ইন্টু ডেল্টা থিটা, বা বিটার জায়গায় 2 আলফা ডেল্টা থিটা লিখতে পারো। তাহলে এইভাবে চেঞ্জ হবে। নেক্সট টপিকে যাই। নেক্সট হচ্ছে একটা ইম্পর্টেন্ট, কম্পেনসেটেড পেন্ডুলাম। মানে কি? দেখো টেম্পারেচার চেঞ্জ হলে টাইম পিরিয়ড চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এটাকে আমাকে ট্যাকেল করার জন্য এমন একটা সিস্টেম বানাবো যে টেম্পারেচার চেঞ্জ হলেও যেন টাইম পিরিয়ড না চেঞ্জ হয়। তো সেই ধরনের পেন্ডুলামকে বলা হয় কম্পেনসেটেড পেন্ডুলাম। কম্পেনসেট করছে, ক্ষতিপূরণ করে দিচ্ছে। কীরকম ক্ষতিপূরণ? দেখো দেখো দুদিকে দুটো রড আছে, এই একটা, একই ধরনের রড, ই লেখা আছে। আর মাঝে যে দুটো রড রয়েছে, এইটা আর এটা, সেটা একই ধরনের রড, এন বা কি একটা লিখে রেখেছে। ঠিক আছে? তাহলে ধরো টেম্পারেচার বাড়লো, তাহলে এই রডটা নিচের দিকে বাড়লো, একই সাথে এও বাড়লো, একই মেটেরিয়াল, তো একই পরিমাণ বাড়বে। তাহলে যদি বাড়ে, এটা যদি তার সেন্টার হয় ববটার, এও নিচের দিকে নেমে যাবে। তাহলে এই মাঝখানে যে সেকেন্ড, আর এটাকে বলছি সেকেন্ড আর এটা থার্ড, এই যে রডটা আছে সেটাও যদি আমি একইভাবে উপরের দিকে বাড়িয়ে দিতে পারি একই পরিমাণে, তাহলে এ আবার উপর দিকে উঠে যাবে একই পরিমাণে সেন্টারটা। তাহলে আলটিমেটলি যে জায়গায় ছিল সেই জায়গা দিয়েই ববটা থেকে যাবে, তাই না? তাহলে এখানে কম্পেনসেট করলাম কি? লেন্থের বৃদ্ধিকে। এই ধরনের যে পেন্ডুলাম সেটাকে বলা হয় কম্পেনসেটেড পেন্ডুলাম। এটাকে আরও ইজিতে আঁকছি, আমি উল্টো করেই আঁকছি। ঠিক আছে? ধরো এই একটা রড রয়েছে, এই রড, আরেকটা রয়েছে ছোট রড, এই দুটোকে যোগ করা আছে। এখানে রয়েছে মনে করো ববটা রয়েছে, বোঝা গেল? এবার টেম্পারেচার বাড়াচ্ছি, তাহলে
পুরো সিস্টেমটা ধরো, প্রথমে মনে করো এই রডটা বাড়ছে, বেড়ে নিচের দিকে নামবে, তাহলে এও নিচের দিকে নেমে যাবে। এটা একটা আলাদা মেটেরিয়াল, এটা একটা আলাদা মেটেরিয়াল, আলফা 1 আলফা 2 আলাদা আলাদা। এবার এমনভাবে এই আলফা 2কে রেখেছি যে টেম্পারেচার বাড়লে এ উপর দিকে এমনভাবে বাড়বে যে এর বৃদ্ধি আর এর বৃদ্ধি একে অপরকে ক্যান্সেল করে দেবে, ফলে যেখানে ববটা ছিল সেখানেই থাকবে। অর্থাৎ এই যে লেন্থটা ক্যাপিটাল এল, এই লেন্থটা সেম থেকে যাবে। বোঝা গেল? অর্থাৎ টাইম পিরিয়ড 2 পাই আন্ডার রুট এল বাই জি, ওই এলের কোনো ভ্যালু চেঞ্জ না হওয়ার জন্য টাইম পিরিয়ড একই থেকে যাবে। তাহলে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটলো, এই একটা রড আর একটা রড আছে, তাহলে এই রডটা যে পরিমাণে বাড়বে এই রডটাও সেই পরিমাণেও যদি বাড়ে, তাহলে এদের মাঝের গ্যাপটা তো সেম থেকে যাবে। বা বলতে পারো দুটো রডের মাঝের গ্যাপ সব তাপমাত্রায় একই থাকে, এই ভাষাটা ইউজ করতে পারো যে এই যে গ্যাপ দুটো রডের মাঝে সেটা সব টেম্পারেচারে একই, মানে এ যতটা বাড়বে এও ততটা বাড়বে। দুজনের কিন্তু দুটো মেটেরিয়াল আলাদা, আলফা 1 আলফা 2, দুজনের ছোটো বড় লেন্থ নিয়েছি। এ আলফা 1 যতটা বাড়াবে আলফা 2 ততটা বাড়বে, ফলে মাঝের গ্যাপটা সেম থাকছে। যদি হয় তখন সেই ধরনের পেন্ডুলাম তৈরি হবে, কম্পেনসেটেড পেন্ডুলাম বলা হয়। তাহলে এর যে চেঞ্জ ধরো ডেল্টা L1, এর যে চেঞ্জ ডেল্টা L2, দুটোকে সমান হতে হবে, তবেই গ্যাপটা সেম হবে। ও যতটুকু বেড়েছে এও ততটুকু বেড়েছে, ফলে গ্যাপটা সমান হবে। ঠিক আছে, এবার আমি বার করছি কম্পেনসেটেড পেন্ডুলামের ফর্মুলা। তো মনে করো প্রথম যে এই যে লেন্থটা এঁকেছিলাম এটা হচ্ছে L1, এই যে লেন্থটা এটাকে বললাম L2, এখানে ববটা লাগানো আছে, ঠিক আছে, উল্টো আছে ছবিটা। এই যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটা আমার সেম থাকবে ক্যাপিটাল এল, তাহলে ডেল্টা L1 যা হবে সেটাই হতে হবে ডেল্টা L2কে। এই নিচের দিকে যতটা বাড়বে L2 উপর দিকে ততটা বাড়বে, ফলে গ্যাপ সেম থাকবে। তো ডেল্টা L1কে লিখতে পারি L1, এটা আলফা 1 নিলাম, এটা আলফা 2, সব মেটেরিয়াল আলাদা। আলফা 1 একই টেম্পারেচার বাড়ছি ডেল্টা থিটা, সমান L2 আলফা 2 ডেল্টা থিটা। টেম্পারেচার একই পরিমাণে বাড়াচ্ছি, দুটো রড তো একই সঙ্গে বাড়ছে, ডেল্টা থিটা কেটে গিয়ে পড়ে থাকছে L1 আলফা 1 সমান L2 আলফা 2। এটাই হচ্ছে কন্ডিশন কম্পেনসেটেড পেন্ডুলামের, বা বলতে পারো L1 বাই L2 সমান আলফা 2 বাই আলফা 1, যেটা খুশি বলতে পারো, আমি বলবো এটাই মনে রাখবে সুবিধা। তাহলে লেন্থের রেশিও হবে তাদের যে কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন তাদের ব্যস্তানুপাতিক। দেখো 1 2 আছে, 2 1 আছে, অর্থাৎ L1 বাই আলফার সাথে সমানুপাতিক বলতে পারি। এই কন্ডিশন যদি মেনে চলে তো কম্পেনসেটেড পেন্ডুলামে টাইম পিরিয়ডের কোনো রকম চেঞ্জ হবে না। বোঝা গেল? তাহলে L1 আলফা 1 সমান L2 আলফা 2 মনে রাখবেন। নেক্সট, এটা মিটলো। নেক্সট আমরা বাইমেটালিক স্ট্রিপ নিয়ে অল্প বিস্তর আলোচনা করব। দেখো বাই মানে কি দুই, মেটাল, দুটো মেটালের একটা স্ট্রিপ, মানে দু ধরনের মেটালকে জুড়ে দিয়েছি, ফিউজ করে দিয়েছি, রিভেট করে দেওয়া হয় যেটাকে বলা হয়। ঠিক আছে, উপরে একটা মেটাল আলাদা, নিচে একটা মেটাল আলাদা। উপরের মেটাল হচ্ছে আলফা 1 কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, নিচেরটা হচ্ছে আলফা 2, জনের লেন্থ এখন সমানই রয়েছে। ঠিক আছে, এবার আমি বলে দিলাম যে আলফা 1 বড় আলফা 2 তুলনায়। তাহলে কি হবে যদি একে হিট করি? তাহলে হিট করলে উপরেরটা বেশি বাঁকবে, বড় মানে কি সে বেশি এক্সপ্যান্ড হতে চাইবে, কিন্তু দুজনে যখন ফিউজ করা রয়েছে, দুজনকে যখন কি করা হয়েছে, ফিউজড করা রয়েছে, আমি কি করেছি টেম্পারেচার বাড়াচ্ছি, তাহলে ছেড়ে বেরিয়ে যেতে পারবে না, বেঁকে যাবে বেসিক্যালি। তাহলে বেঁকে গিয়ে এই রকম একটা শেপ নেবে, যার উত্তল পৃষ্ঠে থাকবে ওই আলফা 1 যুক্ত ধাতুটা, আর নিচের পৃষ্ঠে থাকবে আলফা 2 যুক্ত ধাতুটা। এটা হলে হিট করলে হবে। আর যদি আমি হিট না করে ঠান্ডা করি, মানে টেম্পারেচারকে ডাউন করি, কি হবে, আলফা যার বেশি সে বেশি কন্ট্র্যাক্ট করবে, তখন ছবিটা উল্টে যাবে, আবার এরম হয়ে যাবে। তখন ভিতর দিকে থাকবে আলফা 1, বাইরের দিকে থাকবে আলফা 2। বোঝা গেল? আলফা যার বেশি সে বেশি এক্সপ্যান্ড করবে বা বেশি কন্ট্র্যাক্ট হবে, ওই বেশি কন্ট্র্যাক্ট হওয়ার জন্য এইভাবে ঢুকে যাবে ভেতর দিকে, অর্থাৎ এটা অবতল, এটা উত্তল। এই পৃষ্ঠটাকে আমরা বলি উত্তল, উত্তল লেন্সে যেমন হয়। তাহলে উত্তল পৃষ্ঠে কে থাকবে, যার আলফা বেশি, আর যখন ঠান্ডা করব তখন অবতল পৃষ্ঠে কে থাকবে, যার আলফা বেশি। বোঝা গেল? এইভাবে তৈরি হয় বাইমেটালিক স্ট্রিপ। এর সাহায্যে আমরা অনেক কিছু করতে পারি। কীরকম?
টেম্পারেচারও মাপতে পারি বাইমেটালিক স্ট্রিপের মাধ্যমে। যেমন ইস্ত্রি করছি, যখন ধরো আয়রন করছি একটা জামাকে, হ্যাঁ, তখন দেখবে গরম হয়ে যায়, একটা নির্দিষ্ট টাইমের পর অটো কাট হয়ে যায় কারেন্ট, আর গরম হয় না। বা ফ্রিজের ক্ষেত্রেও দেখবে অটো কাট হয়ে যায়, সেখানে ব্যবহার করা হয় থার্মোস্ট্যাট। তো কিভাবে এই বাইমেটালিক স্ট্রিপকে থার্মোস্ট্যাট হিসাবে ব্যবহার করা হয় দেখো। অটোমেটিক সুইচ ফ্রিজেও থাকে, ইস্ত্রির মধ্যেও থাকে। তো দুটো মেটালকে জুড়ে আমি ফিউজ করে দিয়েছি, যেটাকে আমরা বলছি বাইমেটালিক স্ট্রিপ। ঠিক আছে, ব্যাস। এদিকে আমরা রাখছি ইনভার, সংকর ধাতু ইনভার। এদিকে রয়েছে ব্রাশ, ব্রাশ মানে কি, পিতল। এবার অটোমেটিক সুইচ হিসাবে যখন কাজ করব, এখানে সার্কিটটা ক্লোজ থাকে, ঠিক আছে। এই ক্লোজ সার্কিট, একটা তার নিয়ে গেলাম, এখানে একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম, সেই ব্যাটারি, আর এখানে রয়েছে একটা হিটার। ধরো ইস্ত্রির কথা বলছি, হিটারকে আমি এইচ দিয়ে লিখলাম, ব্যাটারিকে বি দিয়ে লিখলাম, এখানে সার্কিটটা রয়েছে ক্লোজড। এবার মানে হিটার কার মধ্যে রয়েছে, মনে করো তোমার ইস্ত্রিটার মধ্যে এই সিস্টেমটা রয়েছে, আয়রনটার মধ্যে। তো এবার গরম করছো, কারেন্ট চালিয়ে দিয়েছো, ক্লোজ আছে মানে কারেন্ট যাচ্ছে, গরম হচ্ছে, তাহলে এই দ্বিধাদ্বন্দ্ব পাতটা বেঁকে যাবে। এবং আমরা জানি ব্রাশের যে আলফা ব্রাশ গ্রেটার দেন আলফা ইনভারের একদমই কম হয়, তাই ইনভার কিন্তু পেন্ডুলাম তৈরি করতে কাজে লাগে। এর আলফা এতই কম যে টেম্পারেচার চেঞ্জ করলে লেন্থের খুব একটা পরিবর্তন দেখা যায় না, তাই পেন্ডুলাম তৈরি করতে ইনভার ধাতু ব্যবহার করা হয়, সংকর ধাতু। এবার কারেন্ট যাচ্ছে, হিট হচ্ছে, তাহলে টেম্পারেচার ইনক্রিমেন্ট হলো, টেম্পারেচার বাড়লো, তাহলে এই দ্বিধাতব পাতটা কী হিসাবে বেঁকে যাবে, এই রকম বেঁকে যাবে। উত্তল পৃষ্ঠে কে থাকবে, যার আলফা বেশি, দেখো এইভাবে মেকে গেল। এদিকে রয়েছে ব্রাশ, এদিকে রয়েছে ইনভার। তাহলে এই যে সার্কিটটা ক্লোজ ছিল সেটা এবার ওপেন হয়ে যাবে, কারণ দূরে চলে গেছে, তাই না। তখনই কিন্তু তোমার এই সিস্টেমটা অটো কাট হয়ে যাবে, অর্থাৎ সার্কিট এখানে ওপেন হওয়ার জন্য আর কারেন্ট যাবে না, তখন হিটারটা থেকে আর তাপ উৎপন্ন হবে না। এবার আস্তে আস্তে হিটারটা আবার ঠান্ডা হবে, বাইমেটালিক স্ট্রিপটাও ঠান্ডা হবে, আবার সোজা হয়ে যাবে, তখন আবার কারেন্ট নেবে। এইভাবে অটোমেটিক সুইচ হিসাবে ব্যবহার হয় বাইমেটালিক স্ট্রিপ। ঠিক এর উল্টোটা হয় ফায়ার অ্যালার্ম, মানে যেদিকে ইনভার আর ব্রাশ রয়েছে এটাকে জাস্ট উলট পালট করে দাও, তখন তৈরি করবে তুমি ফায়ার অ্যালার্ম। এটাও দেখিয়ে দিই কীভাবে তৈরি হয়। দেখো, ফায়ার অ্যালার্ম, তাহলে আগে বাঁ দিকে ইনভারকে রেখেছিলাম, এবার বাঁ দিকে রাখো ব্রাশকে, আর ডান দিকে রাখো ইনভারকে। এবার সার্কিট আগে থেকেই খোলা রয়েছে, ঠিক আছে, খোলা রয়েছে, ব্যাটারি রয়েছে, এখানে এদিকটা জোড়া, এখানে রয়েছে একটা সাউন্ড বক্স, মানে ওই ফায়ার অ্যালার্মের যে মাইকটা কানেকশান রয়েছে। ওকে, তাহলে আলফা ব্রাশের বেশি, আলফা ইনভারের তুলনায়, ক্লিয়ার। এবার যখন আগুন লাগে তখন কি হয়, আগুন লেগেছে, ঘরের মধ্যে টেম্পারেচার বাড়ছে, এই বাইমেটালিক স্ট্রিপেরও টেম্পারেচার কী হবে, বাড়বে। তাহলে যদি বাড়ে তাহলে এমনভাবে বাড়বে যার আলফা বেশি সে উত্তল তলে থাকবে, তখন এই বেঁকে যাবে এই দিকে। এবার দেখো উল্টো লাগিয়েছি, তো এইদিকে বেঁকে যাবে, তো এদিকে থাকবে ব্রাশ, এদিকে থাকবে ইনভার। যখনই বেঁকে যাবে ওই যে সার্কিটটা ওপেন ছিল এখানে, সেটা ক্লোজড হয়ে ঠেকে যাবে, ঠেকে যাওয়ার সাথে সাথে ব্যাটারি সিস্টেম পুরো কানেক্ট হয়ে গিয়ে এখান থেকে যে সাউন্ড বেরোবে সেটা শুনতে পাবে সবাই। ফায়ার অ্যালার্ম, মানে ফায়ারের জন্য যে অ্যালার্ম সেটা বাজতে থাকবে। তো এইভাবে আমরা বাইমেটালিক স্ট্রিপকে কাজে লাগাতে পারি। এবার এই বাইমেটালিক স্ট্রিপকে আমরা তোমার টেম্পারেচার মেজারমেন্টেও ব্যবহার করতে পারি। কিভাবে করি সেটা পরে দেখাচ্ছি। তার আগে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে মেটালিক স্কেলের ডিফেক্ট। মনে করো তুমি একটা বস্তুকে মাপছো, এটা নির্দিষ্ট তাপমাত্রায়, মনে করো এটা হচ্ছে আমার বস্তুটা, স্কেল দিয়ে মাপছো, এখানে স্কেলটা রেখেছো, এবং স্কেলটা তৈরি হচ্ছে মেটালের স্কেল, এবং তুমি মেপে দেখলে স্কেলটা মোটামুটি 80 সেন্টিমিটার তার মাপ রিডিং দিচ্ছে। আর এটা ধরো মনে করো এটা মেটালেরও হতে পারে, যা খুশি হতে পারে, আমার এটা নিয়ে কোনো আলোচনা নয়। এবার মনে করো এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডে মাপলে একদম সঠিক রিডিং তুমি পেলে 80 সেন্টিমিটার, ঠিক। এবার টেম্পারেচার বাড়লো, টেম্পারেচার বেড়ে এই বস্তুটার আয়তন মানে দৈর্ঘ্য সেমি রয়েছে, কিন্তু স্কেলটা দেখবে বড় হয়ে গেছে। স্কেলটা যেহেতু মেটালের তৈরি, স্কেলটা একটু বড় হয়ে গেছে, তাই এক একটা দাগের মাঝে যে গ্যাপ সেটাও বেড়ে যাবে। এবার মাপো তুমি
সব বেড়ে গেছে, দেখছে 75 সেন্টিমিটার, এতটা হয় না, তাও আমি বোঝানোর জন্য বলছি যে স্কেল রিডিং দিচ্ছে 75 সেন্টিমিটার, তাহলে ওই 5 সেন্টিমিটার কোথায় গেল? সবাই তো সরে গেছে, এইখানে এবার দেখবে 80টা আছে। তাপমাত্রা বৃদ্ধির জন্য মেটালের স্কেল লম্বা হয়ে গেছে, ফলে যে রিডিংটা দেখাবে সেটা অরিজিনাল থেকে কম দেখাবে, কারণ সমস্ত দাগ সরে দূরে চলে গেছে। বোঝা গেছে? তাহলে অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 80, ঠিক? তাহলে সেটা সমান কি 75 তোমাকে এখন দেখাচ্ছে তাপমাত্রা বাড়ানোর পর, আর 5 তোমার মিসিং। এই 5টাই হচ্ছে স্কেলের যে দৈর্ঘ্য প্রসারণ হয়েছে তার জন্য মিসিং হয়েছে। বোঝা গেছে? এটা হচ্ছে টেম্পারেচার বাড়ালে। তাহলে টেম্পারেচার বাড়ালে তোমাকে যোগ করতে হবে, বেসিক্যালি মাঝে প্লাস চিহ্ন আসবে। আর টেম্পারেচার কমালে কি হবে? দাগগুলো আরও কাছাকাছি আসবে, তোমার রিডিংটা অ্যাকচুয়াল রিডিংয়ের থেকে বেশি দেখাবে। মানে ধরো 85 সেন্টিমিটার দেখাচ্ছে, তখন তোমাকে বিয়োগ করতে হবে অ্যাকচুয়াল রিডিং পাওয়ার জন্য। বোঝা গেল? এবার তাহলে অ্যাকচুয়াল রিডিং যদি পেতে চাও, এল অফ আর, আর ফর রিয়েল বললাম, তাহলে রিয়েল লেন্থ সমান কী হবে? এল এম মেজার, যেটা তুমি মাপছো তাপমাত্রা বাড়ার পরই বলছি আমি, হ্যাঁ, মেপে 75 পেয়েছে সেটা, প্লাস এল এম আলফা ডেল্টা থিটা। সিম্পল। মেজার্ড ভ্যালু আলফাটা কার? আলফা হচ্ছে স্কেলের কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, কখনোই এই বস্তুর বসাবে না, ঠিক আছে? আলফাটা সবসময় হচ্ছে স্কেলের। প্রশ্নে তোমায় দুটোরই দিয়ে দেবে, তোমাকে বুদ্ধি করে স্কেলের আলফা বসাতে হবে, ওইটা বসিয়ে দিলে ভুলভাল উত্তর বেরোবে। আর ডেল্টা থিটা টেম্পারেচার যে চেঞ্জ হয়েছে 20 থেকে, এটা ধরো 40 ডিগ্রিতে হয়েছে ব্যাপারটা, 20 থেকে 40 বসাবে। তাহলে এখান থেকে অ্যাকচুয়াল ফর্মুলাটা আসছে এল মেজার্ড, যেটা তুমি মাপলে 1 প্লাস আলফা ডেল্টা থিটা। দেখো লেন্থের যে ফর্মুলা সেটাই ফিরে এলো। এটা হচ্ছে অন হিটিং, তাহলে হিট করলে প্লাস হবে মাঝে। যদি তুমি কুল করো, ঠান্ডা করো, তখন এল আর সমান হবে এল মেজার্ড 1 মাইনাস আলফা ডেল্টা থিটা, তখন বিয়োগ করতে হবে, কারণ তোমার যে ভ্যালুটা স্কেলটা মাপবে সেটা বেশি মেপে ফেলবে, তোমাকে কমিয়ে নিতে হবে। এল এম আলফা ডেল্টা থিটা পরিমাণ কমবে, যেখানে আলফা হচ্ছে স্কেলের আলফা। ক্লিয়ার? এটা যখন অঙ্ক করাবো আরও ক্লিয়ার হয়ে যাবে, পরে করাবো। মিটে গেল এটা। নেক্সট, এবার বাইমেটালিক স্ট্রিপের মাধ্যমে কিভাবে টেম্পারেচারকে আমরা মাপবো। দেখো, প্রথমে বাইমেটালিক স্ট্রিপকে নিজের যে অ্যাকচুয়াল টেম্পারেচারে সোজা থাকে সেই টেম্পারেচারে তৈরি করে নিলাম বাইমেটালিক স্ট্রিপকে। আচ্ছা, এর পুরো থিকনেসকে আমরা বলছি এক্স, অর্থাৎ প্রথমের ধাতুটা x/2 মনে করো, দ্বিতীয় ধাতুটার জন্য x/2, টোটাল মিলে হলো এক্স। এবার একে গরম করেছি, গরম করলে কি হবে? ধরো আলফা 1 আলফা 2, আলফা 1 বড় আলফা 2 থেকে, তাহলে বেঁকে যাবে, বেঁকে গিয়ে এইরকম একটা শেপ নিল, কার্ভেচার নিল, ঠিক আছে? এটাকেও আঁকলাম, এই হচ্ছে দুটোর জাংশন পয়েন্ট, দুটো ধাতুর। ওকে, তাহলে দেখো এইগুলোকে যদি যোগ করো এবং এটাকেও যদি যোগ করো, একটা রেডিয়াস তৈরি হচ্ছে না? তাহলে এই পুরোটাকে আমরা বলছি রেডিয়াস আর, এই পুরোটাকে আমরা বলছি রেডিয়াস আর। আর এইটা কত? এটা হচ্ছে আমার এক্স থিকনেস, যেটা বাইমেটালিক স্ট্রিপের। এবং এরা মাঝে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, মনে করো ফাই। আচ্ছা, একদম উপরে যে ধাতু আছে তার লেন্থ বললাম এবি, আর নিচে যে ধাতুর আলফা কম তার লেন্থ বললাম সিডি। কীভাবে বার করব? জিওমেট্রির সাহায্য নিয়ে। তাহলে দেখো এবি, এখন লেন্থটা কি বেঁকে গেছে দৈর্ঘ্যটা, তাহলে এবি সমান আমরা লিখতে পারি, অরিজিনাল লেন্থ কত ছিল মনে করো? অরিজিনাল লেন্থ ছিল L1 উপরের ধাতুটার, আর নিচের ধাতুটার হচ্ছে L2। তাহলে এবি সমান এখন বেঁকে যাওয়ার পর অরিজিনাল লেন্থ L1 ইন্টু 1 প্লাস আলফা 1 ডেল্টা থিটা বলতে পারি। ডেল্টা থিটা পরিমাণ টেম্পারেচার বাড়িয়েছে। একইভাবে সিডি লিখতে পারি কি, এর লেন্থ হচ্ছে L2, 1 প্লাস আলফা 2 ইন্টু ডেল্টা থিটা বলতে পারি। এবার জিওমেট্রিতে আমরা লিখতে পারি এবি বাই, এটাকে একটা নাম দিচ্ছি ও, আর এটাকে একটা নাম দিচ্ছি পি। তাহলে ফ্রম জিওমেট্রি আমরা লিখতে পারি এবি বাই ওপির যে রেশিও সেটা সিডি বাই, এটাকে বললাম কিউ পয়েন্ট, ও কিউ এর রেশিও সেম। ক্লিয়ার? এটার সমানই বেসিক্যালি ফাই, এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, এটা আমরা জিওমেট্রি থেকে লিখতে পারি। ওকে, তাহলে এবির ভ্যালু আমরা এখানে পুট করছি L1 অফ 1 প্লাস আলফা 1 ডেল্টা থিটা
ডিভাইডেড বাই নিচে লিখতে পারি L2 অফ 1 প্লাস আলফা 2 ইন্টু ডেল্টা থিটা সমান সিডির ভ্যালু কত, এটা সিডির ভ্যালুটাই নিচে লিখলাম। এবার উপরে রয়েছে ওপি বাই ও কিউ, সরিয়ে দিলাম। তাহলে ওপির ভ্যালুটা কি, ও থেকে পি দেখো আর ও কিউ এর ভ্যালুটা কি, এতটা ভ্যালুটা, এটা এক্স, তাহলে টোটাল আর থেকে এক্স বাদ দাও, আর মাইনাস এক্স। ক্লিয়ার এটা? এবার কোনাকুনি গুণ করো, তাহলে এখান থেকে কোনাকুনি যদি গুণ করি পাবো আর ইন্টু L1 আছে L2 আছে, ঠিক আছে, অসুবিধা নেই। 1 প্লাস আলফা 2 অফ ডেল্টা থিটা, আলফা 2 অফ ডেল্টা থিটা, ঠিক আছে। L1 আছে, L2 রয়েছে, সমান এদিকে রয়েছে আর মাইনাস এক্স অফ L1 অফ 1 প্লাস আলফা 1 ইন্টু ডেল্টা থিটা। ক্লিয়ার? এবার দেখো এই বাইমেটালিক স্ট্রিপ যখন তৈরি হয় তখন L1 আর L2 কিন্তু সমান, তাই না? ছবি দেখো L1 L2 সমান, এটাকে আমার আগেই সমান ধরে নেওয়া উচিত ছিল, তাহলে L1 L2কে আমি L ধরে নিচ্ছি। তাহলে যদি সমান হয় এই L2 আর L1 দুদিক থেকে কেটে যাবে, কেটে গিয়ে কোনাকুনি গুণটুন করো, রেডিয়াস আর সমান পাবে। তাহলে আর ইন্টু এই পার্টটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে আলফা 1 হবে, এদিকে আছে আলফা 2, আলফা 1 না আরটাকে আমি ওদিকে নিয়ে যাচ্ছি ধরো, তাহলে আলফা 1 মাইনাস হবে আলফা 2 অফ ডেল্টা থিটা পড়ে থাকছে এদিকে, ঠিক আছে, সমান এদিকে পড়ে থাকবে এক্স, এক্সের টার্মটাকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে এক্স অফ পড়ে থাকবে 1 প্লাস আলফা 1 অফ ডেল্টা থিটা, 1 প্লাস আলফা 1 অফ ডেল্টা থিটা। তাহলে এখান থেকে আর বার করে নাও, পরের পাতায় লিখে নিচ্ছি। তাহলে আর সমান ফাইনাল রেজাল্টটাই একবারে চলে আসছে, আর যেটা রেডিয়াস অফ দ্য কার্ভেচার যেটাকে আমরা বলছি, সেটা সমান আসছে 1 প্লাস আলফা 1 ডেল্টা থিটা, উপরে এক্স থাকছে, ডিভাইডেড বাই আলফা 1 মাইনাস আলফা 2 অফ নিচে পড়ে থাকছে ডেল্টা থিটা। এটাই হচ্ছে ভ্যালু। তাহলে টেম্পারেচার কীভাবে মাপবে, রেডিয়াসটা বার করো, সমস্ত ভ্যালু বার করো, এই ডেল্টা থিটা পেয়ে যাবে। বাইমেটালিক স্ট্রিপ দিয়ে তাপমাত্রা পরিমাপ করার এটাই হচ্ছে ফর্মুলা। এবার ভালো করে দেখো আর কার সাথে ব্যস্তানুপাতিক, 1 বাই অর্থাৎ আলফা 1 মাইনাস আলফা 2, অর্থাৎ এই যে দুটো মেটাল ইউজ করেছি না, সেই দুটো মেটালের এই আলফা 1 আর আলফা 2র মধ্যে যত গ্যাপ হবে, দুজনে যদি এক্সট্রিম পয়েন্টে থাকে গ্যাপ বেশি হবে, তাহলে দুটো আলফার মধ্যে গ্যাপ যত হবে তত রেডিয়াস কিন্তু কম হবে, মানে তত বেশি বেঁকে যাবে পাতগুলো। আলফা আর আলফা 1 আলফা 2র মধ্যে যত গ্যাপ বেশি হবে, বিয়োগফল যত বেশি হবে, রেডিয়াস তত ছোট হবে, মানে তত বেশি বেঁকে যাবে, রেডিয়াস তত ছোট হবে। আর কি টেম্পারেচারের সাথেও ব্যস্তানুপাতিক, তাহলে টেম্পারেচারও যত বাড়বে এ তত বেঁকে যাবে, একই কনসেপ্ট, আর তখন ছোট হয়ে যাবে। আর কি আছে, এক্সের সাথে সমানুপাতিক। এক্সটা দেখো এইভাবে, এটা হচ্ছে এক্স, থিকনেস অফ দ্য বাইমেটালিক স্ট্রিপ। তো যত থিকনেস বাড়াবে রেডিয়াস তত বাড়বে, কারণ রেডিয়াসটা এতটা ধরা হয়েছিল, তাই না? এখানে যদি সেন্টার থাকে তাহলে এক্সটা কন্ট্রিবিউট করছে রেডিয়াসে, তো অবশ্যই এক্স যত বাড়বে রেডিয়াস বাড়বে। এই তিনটে ভ্যালু অবশ্যই মনে রাখবে, যে যত বেশি আলফার গ্যাপ হবে তত কম আর হবে রেডিয়াস অফ কার্ভেচার, যত বেশি টেম্পারেচারের গ্যাপ হবে তত কম রেডিয়াস অফ কার্ভেচার হবে। ওকে, এবার কিছু নির্দিষ্ট কনসেপ্ট বোঝানো হবে। দেখো সাম ইম্পর্টেন্ট কনসেপ্ট। নাম্বার 1, প্রথম আসছি, একটা অ্যালুমিনিয়ামের দণ্ড রয়েছে, মনে করো এই হচ্ছে আমার একটা অ্যালুমিনিয়ামের দণ্ড, AL ফর অ্যালুমিনিয়াম, এর লেন্থ বললাম L1, আর তোমার আলফা 1 হচ্ছে তোমার লিনিয়ার এক্সপ্যানশন, কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। আরেকটা দণ্ড নিলাম স্টিলের, এটা একটা সংকর ধাতু, যার লেন্থ বললাম L2 আর কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন হচ্ছে আলফা 2। এবার দুজনকারই টেম্পারেচার একই পরিমাণে বাড়িয়েছি, ডেল্টা থিটা কী হয়েছে, বৃদ্ধি পেয়েছে, চেঞ্জ ইন টেম্পারেচার বেড়েছে। এবং বলে দিলাম উভয়ের দৈর্ঘ্য ইনক্রিমেন্ট সমান হয়েছে, ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ দুজনেরই সমান।
ঠিক আছে, উভয়ের। তাহলে উভয়ের দৈর্ঘ্য প্রসারণ সমান মানে এও যতটা বাড়বে এও ততটা বাড়বে। আগের কনসেপ্টটা যখন কম্পেনসেটেড পেন্ডুলাম পড়াচ্ছিলাম তখন বললাম এই ভাষাটা সব জায়গায় আসবে যে উভয়ের দৈর্ঘ্য প্রসারণ সমান বা দুজনকার মধ্যে গ্যাপ সমান, এই দুটো ওয়ার্ড ইউজ হবে। তাহলে এর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ যদি ডেল্টা L1 হয়, এর ক্ষেত্রে ডেল্টা L2 হবে, তাই না? ঠিক আছে, তাহলে এখান থেকে যে ফর্মুলাটা আসবে L1 আলফা 1 সমান L2 আলফা 2, সেটা আমরা দেখেছি। এবার তোমাকে আমি বার করতে দিচ্ছি যে L1 রেশিও L1 প্লাস L2 লেখো, কত হবে? তাহলে যদি এটা সমান হয়, আমরা L1 আলফা 1 সমান পেয়েছি L2 আলফা 2, তাহলে L1 বাই L2 সমান হচ্ছে আলফা 2 বাই আলফা 1, এটা আমরা কম্পেনসেটেড পেন্ডুলামের কন্ডিশনেই পেয়েছি। এবার আমাকে বার করতে দিয়েছি এটা, দেখো ইজি, উপরে L1 আছে, নিচে রয়েছে L1 প্লাস L2, তাহলে ব্যস্তানুপাতিকে রয়েছে আলফার সাথে। তাহলে যদি L1 উপরে থাকে তাহলে তার আলফা নিচে থাকবে, তাহলে নিচে থাকবে আলফা 1। যদি L1 প্লাস L2 নিচে থাকে তাহলে এখানে উপরে থাকবে, তাহলে আলফা 1 প্লাস আলফা 2। এটাই হচ্ছে তাদের রেশিও, এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে বার করবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট কনসেপ্ট কি? মনে করো একটা সিলিন্ডার রয়েছে, হলো সিলিন্ডার, এটা মনে করো হলো সিলিন্ডার, আর একটা রয়েছে সলিড সিলিন্ডার। ঠিক আছে, এটা হচ্ছে হলো, এটা সলিড। দুজনকারই সেম সাইজ কিন্তু সেম, ডেনসিটি সেম, সাইজ সেম, ডেনসিটি সেম। ঠিক আছে, এবার উভয়কে একই টেম্পারেচারে তুমি হিট করছো, টেম্পারেচার একই পরিমাণে বাড়াচ্ছ, কোনটা বেশি বাড়বে বলো তো? উত্তর হচ্ছে উভয়ই সমান বৃদ্ধি পাবে। সে দৈর্ঘ্য হোক ক্ষেত্রফল আয়তন হোক, যাই হোক, সমান বৃদ্ধি ঘটবে। ঠিক আছে, এটা একটা কনসেপ্ট। 2 নম্বর কনসেপ্ট, 2 নম্বর হলো একটা মেটাল প্লেট রয়েছে, তার মাঝে একটা হোল রয়েছে বা ছিদ্র রয়েছে, একে তাপমাত্রা বাড়ানো হচ্ছে। প্রশ্ন, ছিদ্রটা ছোট হবে, ছিদ্রটা বড় হবে, না একই থাকবে? উত্তর বলো। উত্তর হচ্ছে ছিদ্রটা বড় হবে, সব কিছুই বড় হবে। জাস্ট ছবিটাকে জুম করলে যে ছবিটা তৈরি হয় সেটা, কারণ এর উপরে যে কোনো দুটো বিন্দু যদি নাও, সেই দুটো বিন্দুর মধ্যে দৈর্ঘ্য সবসময় বাড়বে টেম্পারেচার বাড়ালে, তাহলে এরম বেড়ে যাবে, তো রেডিয়াস বেড়ে যাবে, হোলটার রেডিয়াস বেড়ে যাবে, পুরো সিস্টেমটাই বেসিক্যালি বেড়ে যাবে। নেক্সট কনসেপ্ট 4 নম্বর, ধরো একটা সমবাহু ত্রিভুজ 3টে রড দিয়ে তৈরি করেছি, একই রড, এরো আলফা, এরো আলফা, এরো আলফা। এবার টেম্পারেচার বাড়াচ্ছ, তাদের এই যে অ্যাঙ্গেলগুলো তৈরি হয়েছে 60 60 60 হয় অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের কি পরিবর্তন আমরা দেখতে পাবো? 3 6 18 180 ডিগ্রি। দেখো কি হবে বলো তো অ্যাঙ্গেলগুলো? 3টে রড যদি সেম থাকে, যেহেতু আলফা সেম, তাহলে অ্যাঙ্গেলও সেম থাকবে, জাস্ট ছবিটা বড় হয়ে যাবে, মানে ট্রায়াঙ্গেলটা এরম বড় হয়ে যাবে, ঠিক আছে, জুম হয়ে যাবে, অ্যাঙ্গেল সেই 60 থাকবে তাপমাত্রা বাড়ালে। নেক্সট কনসেপ্টে যাই। এবার একটা সমবাহু ত্রিভুজ তৈরি করছি বিভিন্ন ধাতু দিয়ে। এটা একটা বড় প্রবলেম, আমি তোমায় শুধু রেজাল্টটা বলে দেবো, কাজে লাগবে। ABC একটা সমবাহু ত্রিভুজ, ঠিক মিডল পয়েন্টে একটা পয়েন্ট নিলাম D, A থেকে D যোগ করলাম, এখানে আলফা, এটাও আলফা। ঠিক আছে, এখানে যে মেটেরিয়ালটা ইউজ হয়েছে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিটা ভেবে ভাবো না যে ক্ষেত্র প্রসারণ, এটাও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যে মেটেরিয়ালটা নিয়েছি তার। আর AD যে মেটেরিয়ালটা নিয়েছি, যে রডটা, তার গামা। এবার আলফা বিটা গামার মধ্যে রিলেশন বার করো। ঠিক আছে, এখানে সবকটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, লিখে দিচ্ছি, অল আর লিনিয়ার এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট, জাস্ট আলাদা আলাদা সবই। এবং ট্রায়াঙ্গেল ABC হচ্ছে ইকুইল্যাটারাল বা সমবাহু। ক্লিয়ার? তাহলে এর মধ্যে রিলেশনটা মনে রাখবে, প্রথমে আলফা, দুটো আলফা আছে, ডবল করো, 4 আলফা, বিটাকে এখান থেকে বিয়োগ করো, সমান হবে 3 গামা। এই রিলেশনটা মেনে চলে, এটা অনেক বড় প্রমাণ, জাস্ট উত্তরটা তোমাকে বলে দিলাম। নেক্সট কনসেপ্ট 6,
এবার দুটো রড আছে যাদের ক্রস সেকশনাল এরিয়া মানে এই যে ক্ষেত্রফলটা সমান, ঠিক আছে, এবং দুটোকে দেয়ালের মধ্যে ফিক্স করে দিয়েছি, কিন্তু মেটেরিয়াল আলাদা, এটা বললাম আলফা 1, এটা বললাম আলফা 2। তাহলে ক্রস সেকশনাল এরিয়া সেম এবং লেন্থ অবশ্যই সেম, দেখি বোঝা যাচ্ছে লেন্থও সেম, কিন্তু মেটেরিয়াল আলাদা, আলফা 1 আলফা 2 দুজনকার। এবার হিট করছি মানে টেম্পারেচার বাড়াচ্ছি, কি হবে? থার্মাল স্ট্রেস জেনারেট হবে। এবার প্রশ্নতে দেয়া থাকবে যে মিলন স্থান যেই জায়গাগুলোয় মিট করছে অবস্থানের কোনো পরিবর্তন হবে না, মানে এই রডগুলো বেঁকেও যাবে না, দেওয়াল ভেঙে ঢুকে যাবে না, এই ঘটনাটা ঘটবে। তখন রিলেশন বার করতে দেবে ওয়াইয়ের সাথে আলফার, মানে ইয়ং মডুলাস আর আলফার মধ্যে। তাহলে প্রশ্নটা লিখছি, হিট করলেও, হিট এই ভাষাটা থাকবে, হিট করলেও মিলনস্থলের অবস্থানের কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না, মানে দেওয়ালের বা রডের কোনো চেঞ্জ আমরা দেখতে পাবো না। তাহলে এখানে থার্মাল স্ট্রেস টিএস কে সমান করে দাও। প্রথমটার ক্ষেত্রে y1 আলফা 1 ডেল্টা থিটা, দ্বিতীয়টার ক্ষেত্রে y2 আলফা 2 ডেল্টা থিটা। তাহলে y1 আলফা 1 সমান হবে y2 আলফা 2, এটাই হচ্ছে কন্ডিশন। অর্থাৎ y আর আলফা ব্যস্তানুপাতিক, ইয়ং মডুলাস এবং আলফা দুজনই হচ্ছে ব্যস্তানুপাতিক। নেক্সট কনসেপ্টে যাই, খুব ভালো একটা কনসেপ্ট, কনসেপ্ট নাম্বার 7। দেখো দুটো রড নিয়েছি, একটা লেন্থ L1 আর একটা L2 সিরিজে কানেক্ট করেছি, মানে একটার সাথে আরেকটা, এটা L1 বললাম, এটা L2, যেহেতু আলাদা মেটেরিয়াল আলফা 1 আলফা 2, তাহলে দুটোকে যোগ করে একটা লম্বা রড পেয়েছি। তাহলে এই রডের লেন্থ এখন কত হবে? টোটাল N1 প্লাস L2। তাহলে এখন আলফা কত হবে? আলফা কিন্তু আলফা 1 প্লাস আলফা 2 এইভাবে যোগ হয়ে যায় না, কি হবে সেটা বার করতে হবে। ঠিক হিট করার পর, তাহলে হিট করলাম, এ কতটা বাড়লো? ডেল্টা L1, এ কতটা বাড়বে? ডেল্টা L2, এটা সমান ডেল্টা L1 প্লাস L2। এই রিলেশনটা সমান করলেই পেয়ে যাবে, তাই না? এ যতটা বাড়বে প্রথম রড দ্বিতীয় রড ততটা কিছু পরিমাণ বাড়বে, দুটো রডের বৃদ্ধি তৃতীয় রডের বৃদ্ধির সাথে সমান হবে, জয়েন করা আছে যেহেতু। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি L1 আলফা 1 ডেল্টা থিটা প্লাস L2 আলফা 2 ডেল্টা থিটা সমান L1 প্লাস L2 এর হচ্ছে আলফা ইন্টু ডেল্টা থিটা, এই আলফা বার করবো। তাহলে ডেল্টা থিটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে L1 আলফা 1 প্লাস L2 আলফা 2 ডিভাইডেড বাই L1 প্লাস L2, এটাই হচ্ছে আলফার ভ্যালু। বোঝা গেছে? তাহলে L1 এর সাথে আলফা 1 গুণ করো, L2 এর সাথে আলফা 2 গুণ করে দুটোকে যোগ করে টোটাল লেন্থ দিয়ে ভাগ করো। এবার একটা বিশেষ কেস দেখো, কেস কি কেস? যদি লেন্থগুলো সমান হয়, L1 L2 হ্যাঁ যদি সমান হয় তখন কি হবে দেখো, তো সমান করে আমি বলছি L, তো বসাও L আলফা 1 প্লাস L আলফা 2 ডিভাইডেড বাই L প্লাস L 2L। তাহলে L কমন নাও, L কেটে যাবে, পড়ে থাকবে আলফা সমান আলফা 1 প্লাস আলফা 2 বাই 2, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, তখন আলফা পাবে। এটা বিশেষ কন্ডিশন যদি দুটোর লেন্থকে সমান রাখা হয়, মনে রাখবে, জাস্ট দুটো আলফা যোগ করে হাফ করে দেবে, অ্যাভারেজ বেসিক্যালি। নেক্সট কন্ডিশন কি, কনসেপ্ট কি, আর কিছু বাকি রইল? আর একটা ইম্পর্ট্যান্ট রয়েছে, একটা নিরেট ঘনক নিয়েছি, ঠিক আছে, একটা নিরেট ঘনক আমরা নিয়েছি। ভালো, প্রবলেমটা একটু শোনো, আমি লিখছি না, বলে দিচ্ছি। তার উপর প্রত্যেকটি ফেসে সুষম চাপ আমরা প্রয়োগ করছি, প্রত্যেকটা ফেসে, 6টা ফেস টোটাল, পি পরিমাণ চাপ আমরা প্রয়োগ করলাম। তাহলে কিউবটা কী হবে? ছোট হয়ে যাবে, আয়তন কমে যাবে। এবার মনে করো কিছু পরিমাণ আয়তন কমলো, এবার তাপমাত্রা বাড়াবো, এমনভাবে বাড়াবো যে আয়তনটা যতটা কমেছে ততটা বেড়ে যাবে, ফলে আবার এর যে আয়তন ভি ছিল সেটাই ফিরে আসবে। তাহলে এবার বলছে
যে ভলিউম যদি আনচেঞ্জ থাকে তখন কতটা পরিমাণ আমরা তাপমাত্রা বাড়িয়েছি, ডেল্টা থিটার ভ্যালু কত হবে। প্রশ্নটা বোঝা গেল? আবার বলছি, একটা নিরেট ঘনক নিয়েছি, সেই নিরেট ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠে 6টা পৃষ্ঠেই আমরা সুষম চাপ পি প্রয়োগ করলাম। এর ফলে এর আয়তন মনে করো ডেল্টা ভি পরিমাণ কমে গেল, প্রেশার দিলে চাপ কমে যায়। এবার আমরা কি করছি, টেম্পারেচারকে বাড়াচ্ছি, টেম্পারেচার বাড়ালে আবার আয়তন বাড়বে, এমনভাবে বাড়াচ্ছি যে ডেল্টা ভি পরিমাণই বাড়াবো। ফলে এই যেটা কমেছিল সেটা বেড়ে যাওয়ার ফলে ভলিউম যেটা ভি আগে ছিল সেটাই ফিরে আসবে, ভি হয়ে যাবে আনচেঞ্জড। যদি হয় তাহলে এই কতটা পরিমাণ তাপমাত্রা বাড়িয়েছি সেটা আমাকে বলতে হবে। এর জন্য দুটো কনস্ট্যান্ট আমার লাগবে, গামা যেটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন, আরেকটা কনস্ট্যান্ট লাগবে কে, যেটাকে বলা হয় আয়তন বিকৃতি গুণাঙ্ক বা বাল্ক মডিউলাস। ক্লিয়ার? এই দুটো দিয়ে আমরা করব। তো প্রথমে অঙ্কটা আমরা শুরু করছি। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ইনিশিয়াল ভলিউম হচ্ছে ভি এবং ফাইনালি এটাও বেরোবে। লেট, এখান থেকে অঙ্কটা আমরা শুরু করছি, ঠিক আছে? লেট ইনিশিয়াল ভলিউম ভি। এবার প্রেশার অ্যাপ্লাই করেছি, এখন ভলিউম কি হবে? ফাইনাল ভলিউম মনে করো, ফাইনাল ভলিউম প্রেশার অ্যাপ্লাই করেছি, তাহলে ফাইনাল ভলিউম ভি মাইনাস হয়ে গেল ডেল্টা ভি। তাহলে কতটা ভলিউম কমলো ডেল্টা ভি পরিমাণ, এটা রেখে দাও। টেম্পারেচার বাড়ানোর আগে ভলিউম হচ্ছে ভি মাইনাস ডেল্টা ভি। এবার বাল্ক মডিউলাস কে সমান আমরা কি জানি? চেঞ্জ ইন প্রেশার, যে বেসিক্যালি প্রেশার বাই চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম, অর্থাৎ পিভি বাই ডেল্টা ভি। তো এখান থেকে চেঞ্জ ইন ভলিউম ডেল্টা ভি সমান আমরা লিখতে পারি পিভি বাই বাল্ক মডিউলাস কে, যেটাকে বি দিয়েও লিখতে পারো, ঠিক? তাহলে এটা হচ্ছে এখন ফাইনাল ভলিউম। এবার আমি টেম্পারেচার বাড়াবো, নাও টেম্পারেচার আমি বাড়াচ্ছি, তাহলে টেম্পারেচার বাড়ালে ভলিউম বৃদ্ধি হবে, তাই না? মনে করো ভলিউম এবার বাড়ছে, ভি মাইনাস ডেল্টা ভি এখন ছিল, বেড়ে কত হলো প্লাস ডেল্টা ভি, তাহলে কত পড়ে থাকছে ভি, তাহলে এই যে ভি আনচেঞ্জ থাকছে সেটা ফিরে আসবে। তাহলে ডেল্টা ভি সমান আমরা লিখতে পারি চেঞ্জ ইন ভলিউম, যেটা তাপমাত্রা বাড়ানোর পর হচ্ছে ঘটনাটা, তাহলে ইনিশিয়াল ভলিউম যেটা এখন ফাইনাল সেটা ভি মাইনাস ডেল্টা ভি, এটার রেসপেক্টিভ টেম্পারেচার বাড়াচ্ছি, তাহলে এটা এখন ইনিশিয়াল হিসাবে ট্রিটমেন্ট করবো একে। তো ভি মাইনাস ডেল্টা ভি গামা ইন্টু ডেল্টা থিটা, ডেল্টা থিটা পরিমাণ টেম্পারেচার চেঞ্জ করেছি, ঠিক আছে? তাহলে এই ডেল্টা ভি এর ভ্যালুটা এবার পুট করছি, সমান ভি মাইনাস ডেল্টা ভি, এই দেখো পিভি বাই কে পুট করো, পিভি বাই কে অফ গামা ইন্টু ডেল্টা থিটা। এটা কার ভ্যালু? ডেল্টা ভি এর ভ্যালু, তাই না? পিভি বাই কে, আবার এই ডেল্টা ভিকেও এদিকেও পুট করো পিভি বাই কে। দেখো এখান থেকে ভি কমন নাও, আচ্ছা পরের পাতায় যাচ্ছি। দেখো পিভি বাই কে এদিকে রয়েছে সমান, এখানে ভি কমন নিলে পড়ে থাকবে কে মাইনাস পি ডিভাইডেড বাই কে, এদিকে পড়ে থাকবে ভি গামা ডেল্টা থিটা, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো ভি কেটে যাচ্ছে, কেও কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে পি। আমার লাগবে ডেল্টা থিটার ভ্যালু, তাহলে ডেল্টা থিটা সমান কি পড়ে থাকছে? পি বাই প্রেশার বাই বাল্ক মডিউলাস মাইনাস প্রেশার ইন্টু গামা। তাহলে এই পরিমাণ টেম্পারেচার যদি বাড়াই তাহলে ঘনকটা তার আগের আয়তন আবার ফিরে পাবে, বোঝা গেল? পি বাই কে মাইনাস পি অফ গামা। ক্লিয়ার হয়েছে? তো এই অধ্যায়ে যত যা কনসেপ্ট ছিল কঠিনের প্রসারণ সবকটাই কমপ্লিট হয়ে গেছে। আমরা যখন প্রবলেম করব আরও ক্লিয়ার হয়ে যাবে অধ্যায়টা, আর কোনো কনসেপ্ট বাকি নেই। নেক্সট লেকচারে আমরা তরলের প্রসারণ নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সকলকে এই লেকচারটি অ্যাটেন্ড করার জন্য।